আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাডাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সবসময়ের মতোই 2-1 মিনিট অপেক্ষা করছি। সবাই চলে এলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, আমরা আমাদের ক্লাস শুরু করি। যারা এর মধ্যে আসবে তাদের আমরা ক্লাসে জয়েন করিয়ে দেব। তো আচ্ছা, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তার আগে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। অ্যাটেন্ডেন্স আমি ডাকছি। তোমরা তো সবাই এখনো আসোনি। আচ্ছা, আমি প্রথমে সায়েন্স থেকে রোল কল করছি, ঠিক আছে? তোমাদের সায়েন্সে 201 থেকে আমি সরি 301 থেকে ডাকছি। যারা আছো আমাকে প্রেজেন্ট দিবে। 301, 302, 303, আচ্ছা মেয়েরা, এইভাবে ডাকলে অনেক সময় চলে যেতে পারে। আমরা এক কাজ করি, সায়েন্স থেকে যে কজন আছো তোমরা একজন একজন করে আমাকে নাম বলো। ম্যাম 311। 306 ম্যাম। 1 মিনিট। 306, 311, তারপর? ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। 317। 317। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস 314। মিস 314, 318। 318, তারপর? হ্যাঁ 316। 316, ঠিক মিস আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে কি আছো সায়েন্স? 328। 315, 328, আর কেউ? ম্যাম 390। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 390, ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম 365। 365, এরপর? 355। 325। 355, 325, ম্যাম 393। 393, মিস 356। 356, এরপর? 376। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 356, এরপরে কে বলেছো? 371, ম্যাম 358। 358, আর? মিস 376। 376, ম্যাম 344। 344, তারপর আর কেউ? সায়েন্স? 415। 415, কে? 27, 413। 413, আর 27 কে? 327, আচ্ছা। আর কেউ সায়েন্স? মিস আমি মাত্র জয়েন করেছি, কিসের রোল নিচ্ছেন? সায়েন্স মিস 301। 301, 301,
আর কেউ সায়েন্স আর কেউ বাকি আছো? সায়েন্স ম্যাম কেউ বাকি আছো? 300 300 15 315 392 392 ম্যাম 400 400 219 2019 মিস 20219 তুমি হিউম্যানিটিজের? না ম্যাম বিজনেসে এখন সায়েন্স ডাকছি। সায়েন্স Okay, কেউ ma'am. বাকি আছো? সায়েন্স? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 36 আসসালাম। কত? 336 336। সায়েন্স শেষ মনে হয়। ম্যাম 331 তো দিলাম না। 331। আচ্ছা সায়েন্স শেষ। এবারে আমরা যাচ্ছি হিউম্যানিটিজ। হিউম্যানিটিজ একজন একজন বলো। ম্যাম 154 154 ম্যাম 110 110 মিস 152 হ্যাঁ 100 145 145 মিস 142 142 তারপর মিস 146 146 মিস 107 107 তারপরে 106 106 এরপর 151 151 এরপর মিস 126 126 এরপর ম্যাম 108 108 তারপর 148 148 এরপর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। 148 হ্যাঁ 148 আমি দিয়েছি। এরপর কে আছো? হিউম্যানিটিজ আর কে আছো? আচ্ছা এবারে আমরা যাচ্ছি বিজনেস স্টাডিজ। বলো। ম্যাম 208 219 208 219 ম্যাম এরপর 209 209 ম্যাডাম বলো। ম্যাম 203 মিস 222 222 মিস 227 মিস আমি সায়েন্সের 227 349 349 সায়েন্স। আচ্ছা 222 227 এরপর কে আছো? বিজনেস। বিজনেস আর কেউ বাকি আছো? মিস 219 তো দেওয়া হয়েছে না? হ্যাঁ হয়েছে। আচ্ছা আমরা সবাই চলে এসেছি, মোটামুটি অনেক পার্টিসিপেন্টস হয়ে গেছে আমাদের। আশা করি অ্যাটেন্ডেন্স কারো দেয়ার বাকি নেই। আমি ক্লোজ করে দিচ্ছি খাতা। আর এবার আমরা চলে যাচ্ছি পড়ায়। 373 373 দাওনি আগে? ওকে ঠিক আছে, এবার আমরা আমাদের আজকের যে পড়া সেই পড়াতে চলে যাচ্ছি। মিস বলো মিস বলো। হ্যাঁ মিস আমার সায়েন্সের 20369 আমার নেট প্রবলেম কারণে প্রেজেন্টটা দিতে পারিনি। আচ্ছা লাস্টের 3টা ডিজিট বলো। কত? 69 লাস্টের 3টা 369। 369 ঠিক আছে, এবারে সবাই মিউট করো। এই যে লাবিবা আঞ্জুম, তুমি মিউট করোনি। আচ্ছা এবার আমরা যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আলোচনা করেছি গত ক্লাসে দুটো সমাস, একটা হচ্ছে অব্যয়ভাব আর একটা হলো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা আমরা সংজ্ঞাটা আলোচনা করেছিলাম, কিভাবে বহুব্রীহি সমাস নির্ণয় করতে হয় সেটুকু আলোচনা করেছিলাম। আশা করি সবার মনে আছে। যদি মনে না থাকে সেই ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দেই যে বহুব্রীহি সমাস। 220 এর রোলটা কি প্রেজেন্ট করেন তো ও বলতে পারতেছ না, ওর প্রবলেম নেট। কত রোল? 220 ম্যাম।
আমাকে ক্লাসের শেষে মনে করিয়ে দিবে, এখন আবার স্ক্রিন শেয়ারিং এ আছি। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বহুব্রীহি সমাস। এইমাত্র দুইজনকে আমি অ্যাডমিট করেছি, তোমরা ক্লাসের শেষে অ্যাটেন্ডেন্স দিবে আমাকে চ্যাটিং বক্সে, না আমি রোল কল করব যখন ক্লাসের শেষে তখন। আচ্ছা, বহুব্রীহি সমাসটা আমরা পড়ছিলাম। বহুব্রীহি সমাসের সংজ্ঞা হচ্ছে এটা যে আমাদের এই সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ প্রধানভাবে বোঝায় না, বোঝায় তৃতীয় কোনো অর্থ। এইরকম ক্ষেত্রে আমরা তাকে বলি বহুব্রীহি সমাস। পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রধান না হয়ে যদি তৃতীয় কোনো অর্থ প্রকাশ পায়, প্রধান রূপে প্রকাশ পায়, তাহলে আমরা তাকে বলি বহুব্রীহি সমাস। যেমন গত ক্লাসে আমরা একটু উদাহরণ আলোচনা করেছিলাম, দশানন এই শব্দটি, দশ আনন যার, দশানন। এই দশানন শব্দটি দিয়ে বোঝানো হয় রাবণকে, অর্থাৎ যার 10টি মাথা আছে এমন কাউকে। এখানে 10 শব্দটির অর্থ প্রধান নয়, আনন বা মাথা শব্দটির অর্থ প্রধান নয়, প্রধান হচ্ছে এমন কেউ যার রয়েছে 10টি মাথা। তো এইভাবে আমরা যখন দেখব যে সমসমান পদগুলোর কোনোটির অর্থ প্রধানভাবে না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ প্রধানভাবে বোঝায়, তখন আমরা তাকে বলবো বহুব্রীহি উদাহরণ, বহুব্রীহি সমাস। এইভাবে আমরা বহুব্রীহি সমাসের উদাহরণগুলো চিনতে পারি। এবারে আমরা চলে যাব আমাদের আজকের মূল পড়াতে, যেটা হলো বহুব্রীহি সমাসের প্রকারভেদ। যেমন প্রথম যে প্রকারটি রয়েছে সেটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। তোমাদের কিন্তু পরীক্ষায় যখন সমাস আসবে তখন শুধু বহুব্রীহি সমাস এটি নির্ণয় করলে হবে না, তোমাদেরকে বলতে হবে এটি কোন ধরনের বহুব্রীহি। যদি সেটি ডিফাইন করে বলতে না পারো তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তর করতে পারলে না ধরা হবে এবং তোমাদের নম্বরও সেভাবে দেওয়া হবে। তোমাদের বলতে হবে কোনটি সমানাধিকরণ বহুব্রীহি, কোনটি ব্যতিহার বহুব্রীহি, কোনটি সংখ্যাবাচক বহুব্রীহি। এইভাবে নির্দিষ্ট করে যদি বলতে না পারো তাহলে তোমাদের উত্তরটি সম্পূর্ণ হয়নি বলে আমরা ধরে নিব। এবার আমরা যাচ্ছি আমাদের যে বহুব্রীহি সমাসের প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলোর আলোচনায়। প্রথমে আছে সমানাধিকরণ বহুব্রীহি। এর বৈশিষ্ট্য কি সেটা তোমরা এভাবে মনে রাখবে, পূর্বপদ হবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য। এরকম ক্ষেত্রে বলা হবে সমানাধিকরণ বহুব্রীহি। তোমরা খাতায় নোট করতে পারো ছোট ছোট করে, এই নোটগুলো দেখে তোমরা পরে মনে রাখবে পূর্বপদ সমান সমান বিশেষণ, পরপদ সমান সমান বিশেষ্য। এই ধরনের বহুব্রীহি সমাস যেগুলো তাকে আমরা বলবো সমানাধিকরণ বহুব্রীহি। যেমন সুন্দর হৃদয় যার, সুহৃদ। এখানে পূর্বপদ হচ্ছে সুন্দর এবং তোমরা জানো সুন্দর হচ্ছে একটি বিশেষণ পদ। এরপরে পরপদ আছে হৃদয়, হৃদয় একটি বিশেষ্য পদ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী প্রথম পদ হচ্ছে বিশেষণ, পরপদ হচ্ছে বিশেষ্য। অর্থাৎ এই ধরনের বহুব্রীহি সমাসকে আমরা বলতে পারি সমানাধিকরণ বহুব্রীহি। আরেকটি উদাহরণ দেখো, সুবুদ্ধি যার, সুবুদ্ধি। সু অর্থ হচ্ছে সুন্দর, সুতরাং সু একটি বিশেষণ, বুদ্ধি হচ্ছে বিশেষ্য। অর্থাৎ সংজ্ঞা অনুসারে এই ধরনের বহুব্রীহি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এবারে আমরা যাব ব্যতিকরণ বহুব্রীহি কাকে বলে সেটা দেখব। এই সমাসে, এই ধরনের বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ বিশেষ্য বিশেষ্য এইভাবে গঠিত হয়। অর্থাৎ পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। এটা মনে রাখা খুব সোজা। ব্যতিকরণ বহুব্রীহিতে পূর্বপদ পরপদ দুইটাই বিশেষ্য। উদাহরণ দেখো, বিনা পানিতে যার, বিনা পানিতে যার, বিনা পানি। এখানে বিনা একটি বাদ্যযন্ত্র অর্থাৎ বিশেষ্য পদ, পানি এটাও তোমরা জানো বিশেষ্য পদ। এখন তোমরা বলো এই পানি অর্থ কি, যেটা আমরা পান করি তৃষ্ণা পেলে? না। তাহলে এর অর্থটা কি? হাতি। ভেরি গুড। হাতি বললে কেউ? হাতি না কিন্তু, হাত। হাত, হ্যাঁ ভেরি গুড। এই তো তোমরা অনেক কিছু জানো। পানি, এই মূর্ধন্য ন দিয়ে যে পানি সেটা অর্থ হচ্ছে হাত। এখানে অর্থ কি দাঁড়ালো? বিনা পানিতে যার, বিনা হাতে যার। তাই হচ্ছে
বিনা পানি, অর্থাৎ পুরাণ মতে বিনা হাতে থাকে কার? সরস্বতীর। অর্থাৎ বিনাও বোঝাচ্ছে না, বিনা পানি শব্দটি দিয়ে বিনাও বোঝাচ্ছে না, হাত বা পানিও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে এমন কাউকে যার পানিতে বীণা রয়েছে বা হাতে বীণা রয়েছে, অর্থাৎ সরস্বতীকে। এই কারণে প্রথমত এটি বহুব্রীহি সমাস, দ্বিতীয়ত বীণাও বিশেষ্য পদ, পানিও বিশেষ্য পদ, দুটো বিশেষ্য পদ দিয়ে গঠিত বহুব্রীহি সমাস যেহেতু, তাই আমরা বলবো ব্যাধিকরণ বহুব্রীহি। এখন মেয়েরা তোমরা বলো, এই সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি দুটো তোমরা বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, জি ম্যাম। ম্যাম। ভেরি গুড। কয়েকজন এসেছে ক্লাসে, তাদেরকে আমরা একটু অ্যালাউ করি। মেয়েরা যারা পরে জয়েন করেছো তারা ক্লাসের শেষে আমাকে অ্যাটেন্ডেন্স মুখে বলবে, এবং হ্যাঁ এটুকুই, ক্লাসে মুখে বলে দিবে আমাকে। তো মেয়েরা ব্যাধিকরণ আরেকবার একটু বলতেন। কোনটা? ব্যাধিকরণ। ব্যাধিকরণ। ব্যাধিকরণ বহুব্রীহি হচ্ছে পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য দিয়ে গঠিত হয়, অর্থাৎ পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। এইরকম বহুব্রীহি হলে আমরা তাকে বলি ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন উদাহরণটা দেখো, বিনা পানিতে যার, বিনা পানি। এখানে বিনা হচ্ছে একটি বাদ্যযন্ত্র, অর্থাৎ একটি বিশেষ্য পদ। আর পানি, এই যে পানি বানানটা, এখানে মূর্ধন্য ন আছে, এই মূর্ধন্য ন দিয়ে যে পানি বানানটা, সেটার অর্থ হচ্ছে হাত। সুতরাং আমরা প্রথমত দেখছি এটা একটা বহুব্রীহি সমাস, কারণ বিনা পানি দিয়ে বিনাও বোঝায় না, পানি বা হাতও বোঝায় না, বোঝায় না এমন কাউকে, বোঝায় এমন কাউকে যার হাতে বা পানিতে বিনা রয়েছে, অর্থাৎ তৃতীয় অর্থ প্রধান, তাই এটি বহুব্রীহি সমাস। কি ধরনের বহুব্রীহি? পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য, বিনাও বিশেষ্য, পানিও বিশেষ্য। দুটো বিশেষ্য পদ হলে আমরা এটাকে কোন ধরনের বহুব্রীহি বলি? বলো। ব্যাধিকরণ। ব্যতিহার না, ব্যাধিকরণ। মাথায় রাখতে হবে কিন্তু কোনটা কোন বহুব্রীহি। আমি কিন্তু ব্যতিহার এখনো পড়াইনি, ঠিক আছে? এটা পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য হলে সেটা হবে ব্যাধিকরণ বহুব্রীহি। খুব সতর্কভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। এবার আমরা দেখব ব্যতিহার বহুব্রীহি কাকে বলে। ব্যতিহার বহুব্রীহিটা খুব মজার, আমি যখনই ক্লাসে পড়াই সবাই খুব মজা পায়, কারণ উদাহরণগুলি একটু মজার টাইপের। যেমন উদাহরণগুলো প্রথমে একটু দেখি। হাতাহাতি, হাতাহাতি, কোলাকুলি, চোখাচোখি, ফাটাফাটি, টানাটানি, বকাবকি, হাসাহাসি, লাঠালাঠি, গালাগালি, চুলাচুলি, কানাকানি, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এখন আমরা দেখব ব্যতিহার বহুব্রীহিগুলো এইরকম কেন। ব্যতিহার বহুব্রীহিতে একই জাতীয় বিশেষ্য পদ পরপর বসে এবং একটি কাজের অব্যাহত প্রক্রিয়াকে বোঝায়, তাহলে তাকে আমরা বলি ব্যতিহার বহুব্রীহি। কিরকম? হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, এটা একটা ব্যতিহার বহুব্রীহির উদাহরণ। কিরকম? একই জাতীয় বিশেষ্য, হাত হাত, দুটোই হাত, দুটোই একই জাতীয় বিশেষ্য, একটা হাত আর একটা পা আর একটা মাথা এরকম নয়, দুটোই হাত, হাতে হাতে, দুটোই হাত এবং দুটোই একই জাতীয় বিশেষ্য। এ হচ্ছে প্রথম শর্ত। পর পর বসবে। দেখো, হাতে হাতে যে যুদ্ধ, দুটো হাত পাশাপাশি বসেছে, পর পর বসেছে, দ্বিতীয় শর্ত পূরণ হলো। তৃতীয় শর্ত হচ্ছে একটি কাজের অব্যাহত প্রক্রিয়া বোঝাবে। এই যে হাতাহাতি, হাতাহাতি দিয়ে বোঝানো হচ্ছে যে দুজন বা তার চেয়েও বেশি মানুষ থাকতে পারে, ও ওকে হাত দিয়ে মারছে, এ তাকে হাত দিয়ে মারছে, অর্থাৎ একটি অব্যাহত প্রক্রিয়া, চলমান একটি প্রক্রিয়া। সুতরাং এটি হবে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি হতে হলে তিনটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এক, একই জাতীয় বিশেষণ হবে। দুই, বিশেষণগুলো পরপর বসবে। এবং তিন, এই একই জাতীয় বিশেষ্যগুলো পরপর বসে একটি কাজের অব্যাহত, একই কাজের অব্যাহত প্রক্রিয়া বোঝাবে, তাহলে তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন আমরা হাতাহাতি দেখলাম, তেমনি চোখাচোখি, ফাটাফাটি, টানাটানি, বকাবকি সবগুলোই একই ধরনের বিশেষ্য, পরপর বসেছে এবং একই কাজের অব্যাহত প্রক্রিয়া বোঝাচ্ছে। যেমন লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, দুটোই বিশেষ্য পদ, লাঠি, দুটোই পরপর বসেছে এবং একটি কাজের অব্যাহত প্রক্রিয়া বোঝাচ্ছে, যে লাঠি এবং লাঠি, এই লাঠি দিয়ে যুদ্ধ চলছে, এই যুদ্ধটার একটা অব্যাহত প্রক্রিয়া বোঝাচ্ছে, তাই এটি ব্যতিহার বহুব্রীহি।
এবার আমরা যাব মধ্যপদলোপী বহুব্রীহি সমাসে। যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ লোপ পেয়ে যায় তাকে বলে মধ্যপদলোপী বহুব্রীহি। এই নামটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই সমাসটি কিরকম। মধ্যপদলোপী মানে মধ্য অবস্থানে থাকে এমন কোন পদ লুপ্ত হয়ে যাবে এবং বহুব্রীহি সমাস হবে, তবেই বলবো মধ্যপদলোপী বহুব্রীহি। যেমন একদিকে চোখ যার এক চোখা, গজের মতো আনন গজানন। এই যে গজানন শব্দটি হলো ব্যাসবাক্যে ছিল গজের মতো আনন। ব্যাসবাক্যের মধ্যে যে পদটি রয়েছে মতো, এই মতো পদটি কি সমস্ত পদে আছে না লোপ পেয়ে গেছে? তোমরাই বলো তো। লোপ পেয়ে গেছে। লোপ পেয়ে গেছে। গুড, লোপ পেয়ে গেছে। তাহলে এই নামটা যেরকম সহজ এই সমাসটাও সেরকম সহজ। যেহেতু ব্যাসবাক্যের মধ্যের একটি পদ লুপ্ত হয়ে গেছে এবং বহুব্রীহি সমাস হয়েছে, তাই এটাকে আমরা বলবো মধ্যপদলোপী বহুব্রীহি। গজের মতো আনন গজানন। গজানন অর্থ হচ্ছে, আচ্ছা গজ অর্থ কি সেটা কি কেউ বলতে পারবে? এই যে কাপড়ের গজ, 1 গজ 2 গজ 3 গজ। No, ma'am, হাতি। হাতি। হাতির সুর। আচ্ছা হাতি, ভেরি গুড। এখন গজানন, আনন মানে মাথা, এটা আমরা আগেও দেখেছি। গজানন মানে হচ্ছে এমন কেউ যার মাথাটা গজের মতো বা হাতির মতো, অর্থাৎ গণেশ। যেহেতু গজও বোঝাচ্ছে না আননও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে গণেশকে, তাই এটি বহুব্রীহি সমাস। আর যেহেতু মধ্যের একটি পদ লুপ্ত হয়ে এই সমাসটি গঠিত হয়েছে, তাই এটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এবারে আমরা দেখব সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহিটাও আমরা নাম থেকেই বুঝতে পারছি, খুব সহজ। সংখ্যাবাচক হবে পূর্বপদ আর পরপদ হবে বিশেষ্য, তাহলেই সংখ্যাবাচক বহুব্রীহি হবে। অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে এমন বহুব্রীহি যার পূর্বপদ হবে একটি সংখ্যা, পরপদ হবে একটি বিশেষ্য। যেমন 3 মাথার সমাহার তে মাথা, সে তার যার সে তার, সে অর্থ 3, এটা একটা সংখ্যাবাচক শব্দ। তার হচ্ছে একটি বিশেষ্য পদ, আর সে তার দিয়ে 3কেও বোঝায় না তারকেও বোঝায় না, বোঝায় একটি বাদ্যযন্ত্র যার 3টি তার রয়েছে। সুতরাং প্রথমত এটি বহুব্রীহি, দ্বিতীয়ত এটি সংখ্যাবাচক বহুব্রীহি, কারণ পূর্বপদ সংখ্যাবাচক আর পরপদ বিশেষ্য। মিস এটা আরেকবার বুঝান না, এটা বুঝি নাই। কোনটা? সংখ্যাবাচক? হ্যাঁ ম্যাম। এটা তো খুবই সহজ। সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে পূর্বপদে হবে সংখ্যা, এই যে সে তার যার, সে তার সমান সমান সে তার, এই যে সে, সে হচ্ছে এখানে প্রোনাউন না। সংখ্যার পর সমাসটা থাকবে এরকম? সংখ্যার পর সমাস থাকবে? তোমার কথা বুঝতে পারছি না। সংখ্যার পর সমাস থাকবে অর্থ কি? তুমি উদাহরণটা দেখো। আমি বুঝলাম না। আমি তো বোঝাচ্ছি তোমাকে। এই যে সে আছে, সে তার যার সমান সমান সে তার, সে তার যে একটি বাদ্যযন্ত্র সেটা তুমি জানো? সেতার হচ্ছে একটা বাদ্যযন্ত্র। এখন ব্যাসবাক্যে দেখো, এই যে সে আছে ব্যাসবাক্যে, সে তার যার, এই সে অর্থ হচ্ছে 3 মানে 3, তাহলে এটা কি সংখ্যাবাচক শব্দ? এটা বলো। জি মিস। আচ্ছা জি মিস। তারপরে পরপদ কি? তার। এই তার কিন্তু প্রোনাউন না, এই তার মানে হচ্ছে সেতারের যে তার, বাদ্যযন্ত্রের যে তার, সেই তার, যে তারটা। হ্যাঁ, এই তারটা কি বিশেষ্য পদ নয়? বিশেষ্য? জি ম্যাম। আচ্ছা বিশেষ্য। আচ্ছা তাহলে দেখো, প্রথম পদ পূর্বপদ হবে সংখ্যাবাচক শব্দ, পরপদ হবে বিশেষ্য। এই ব্যাসবাক্যে কি তাই দেখতে পাচ্ছি আমরা? প্রথমে সংখ্যাবাচক তারপর বিশেষ্য, তাই কি দেখছি? তাহলে এটা সংখ্যাবাচক, তাহলে এটা সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে ম্যাম, বুঝছি। ওকে, ভেরি গুড। এইবার আমরা যাব নং বহুব্রীহিতে। না বোধক অব্যয় পদের সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি হলে তাকে বলে নং বহুব্রীহি সমাস। মেয়েরা তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, এই যে সংজ্ঞাগুলো বইতে দেয়া আছে, সব সংজ্ঞা দেয়া আছে, বলো। ম্যাম সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাসের মধ্যে পার্থক্যটা কি? খুব ভালো প্রশ্ন। দ্বিগু সমাস হচ্ছে দ্বিগু সমাসের যা সংজ্ঞা সেই অনুযায়ী দ্বিগু সমাস হবে। বহুব্রীহি সমাসের সংজ্ঞা অনুযায়ী আমরা কি দেখি? পূর্বপদ পরপদ কোন পদের অর্থ না বুঝে তৃতীয় অর্থ বোঝায়, কিন্তু দ্বিগু সমাসে তৃতীয় অর্থ বোঝায় না। ওখানেও সংখ্যা আছে,
কিন্তু ওখানে তৃতীয় কোনো অর্থ বোঝায় না। ওখানে কোন পদের অর্থ বোঝায় আমাকে একটু বলো তো, দেখি মনে আছে কিনা। দ্বিতীয় পদটা পরপদ? পরপদ, হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা কি তোমার পরপদের। ছিল? না না আমার না, আচ্ছা ঠিক আছে, আরেকজন। আরেকজন। কোশ্চেনটা আমার ছিল। আচ্ছা ঠিক আছে, তো যার কোশ্চেন ছিল তাকে একটু ভালো করে বুঝাই, তোমরা সবাই শোনো। দ্বিগু সমাসের যা সংজ্ঞা সেই অনুযায়ী দ্বিগু সমাসটা হয়। পরপদ অর্থ প্রধান বা পূর্বপদ অর্থ প্রধান, কোনটা প্রধান আমি এখন বলবো না, তোমরা দেখে নিবে। ঠিক আছে, দেখে নিবে এই কারণে যে তোমাদের আমি দ্বিগু সমাসটা পড়িয়েছি, দেখবো তোমরা নিজেরা পড়ে বুঝো কিনা। আর বহুব্রীহিটা যেহেতু বলছি, বহুব্রীহি সমাসের প্রধান শর্ত হচ্ছে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ না বুঝিয়ে বোঝায় তৃতীয় অর্থ। এইরকম বহুব্রীহি সমাসের মধ্যে যদি সংখ্যা থাকে প্রথমে, তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে, সেটা তো দ্বিগু সমাস হবেই না। যেটা প্রথমত বহুব্রীহি সমাস, সেটা কি দ্বিগু সমাস হতে পারে? তা তো পারে না। দ্বিগু সমাস দ্বিগু সমাসই হবে, সেখানে সবই সংখ্যাবাচক শব্দ শুরুতে থাকে এবং পরে বিশেষ্য থাকে। তো সেইভাবে দ্বিগু সমাস দ্বিগু সমাসের জায়গায় থাকবে। আর বহুব্রীহি সমাসের শুরুতে যদি সংখ্যাবাচক শব্দ থাকে, পরপদ যদি বিশেষ্য হয়, তাহলে সেই বহুব্রীহি সমাসকে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি বলবো। এবার কি বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। গুড। এবার আমরা যাব এবার আমরা দেখব যেটা, সেটা হচ্ছে কোথায় ছিলাম আমরা আলোচনায়, বলো তো। রঞ্জ বহুপদ নঞ্জ। আচ্ছা আচ্ছা, নং বহুব্রীহি, হ্যাঁ নং বহুব্রীহি। না বোধক অব্যয় পদের সাথে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে নং বহুব্রীহি সমাস বলে। যেমন বে তার যার সমান সমান বেতার। বে অর্থ বে হচ্ছে একটি নাবোধক অব্যয় এবং এই বে সব মানে পদটির অর্থ হচ্ছে নেই। নেই তার যার বা বে তার যার, সেটি হচ্ছে বেতার। আমাকে কেউ বলতে পারবে বেতার শব্দের অর্থ কি? মিস রেডিও। 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 মানে ম্যাম যার তার নেই। যার তার নেই সেটা তো আমরা সংজ্ঞা থেকেই বুঝতে পারছি। এই যে রেডিও বলেছো, সে ঠিক বলেছো, একদম পারফেক্ট অ্যান্সার এটা। আচ্ছা, রেডিও হচ্ছে ইসের উদাহরণ, অর্থ বেতারের অর্থ। এখানে আমরা দেখছি যে আমার ভিডিও কি দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। আমার ভিডিও জি, দেখা ম্যাম। যাচ্ছে, মানে আমাকে দেখা যাচ্ছে? নো টিচার। ম্যাম এতক্ষণ দেখা যাচ্ছে না, স্ক্রিন এখন দেখা যাচ্ছে না। যেতেছে, আপনাকে দেখা যাবে না। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না, আমার ভিডিওতে কিছু হলো বোধহয়। আচ্ছা দেখি একটু চেষ্টা করি। মিস দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা যেটাতে ছিলাম নং বহুব্রীহিতে, প্রথমে থাকবে একটি নাবোধক অব্যয় এবং তার সাথে থাকবে বিশেষ্য পদ। এইরকম বহুব্রীহি সমাস হলে আমরা তাকে বলবো নং বহুব্রীহি সমাস। যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, তোমাদের একটা প্রশ্নে আমি কথাটা ভুলে গেলাম, সেটা হলো এখানে যে সংজ্ঞাগুলো বইতে দেয়া আছে, এই সংজ্ঞাগুলো হুবহু ঝরঝর করে মুখস্থ করতে হবে তোমাদের, এরকম নয়। তোমরা সংজ্ঞাগুলো থেকে তোমরা বুঝে বুঝে পড়বে, যেভাবে আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি, যে প্রথমে এটা থাকবে পরবর্তীতে ওইটা থাকবে, এইরকম বৈশিষ্ট্য থাকলে এই ধরনের বহুব্রীহি সমাস হবে। তোমরা জাস্ট যার যেভাবে সুবিধা সেইভাবে তোমরা সংজ্ঞাটা থেকে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু মনে রাখবে। এবং তোমাদের যেটা আসবে মূলত পরীক্ষায়, সেটা হলো সমাস নির্ণয়। তোমরা যাতে সমাসটা চিনতে পারো, বৈশিষ্ট্যগুলো সংজ্ঞা থেকে শিখবে, মনে রাখবে এবং সমাসটা নির্ণয় করবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। সুতরাং এত বড় বড় সংখ্যা, এত কঠিন কঠিন কথা, এত লম্বা লম্বা বাক্য কি করে মনে রাখবো, এইসব ভেবে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা শুধু সংজ্ঞাগুলো বুঝবে। এবার আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। বে তার যার বেতার, যেহেতু বেতার অর্থ রেডিও, এখানে নেই অর্থটাও প্রধান নয়, তার অর্থটিও প্রধান নয়, প্রধান হচ্ছে বেতার, রেডিও কথাটি প্রধান।
সুতরাং এটি প্রথমত বহুব্রীহি সমাস, যে কারণে তোমরা সংখ্যাবাচক বহুব্রীহির সাথে দ্বিগু সমাসকে গুলিয়ে ফেলছো। দ্বিগু সমাসে যে প্রশ্ন করেছো তাকে কিন্তু আমি ক্লাসের শেষে জিজ্ঞেস করব দ্বিগু সমাসের সংজ্ঞা। দ্বিগু সমাসে অবশ্যই সমাহার বোঝায়। তো প্রথমে আমরা দ্বিগু সমাস দেখব, প্রথমে আমরা বহুব্রীহি সমাস দেখব, তারপর কোন ধরনের বহুব্রীহি সেটা নির্ণয় করব। এটা হচ্ছে নিয়ম। তো সেরকম আমরা দেখছি যে বেতার হচ্ছে একটি বহুব্রীহি সমাস, কারণ এখানে নেই অর্থও প্রধান নয়, তার অর্থও প্রধান নয়। প্রধান হচ্ছে বেতার একটি তৃতীয় অর্থ। সুতরাং প্রথমত এটি বহুব্রীহি সমাস। দ্বিতীয়ত প্রথমে আছে নাবোধক অব্যয় এবং পর পদে আছে বিশেষ্য পদ। বে অর্থ নেই, নাবোধক অব্যয়, তার হচ্ছে একটি বিশেষ্য। সুতরাং সংজ্ঞা অনুযায়ী এটি নন বহুব্রীহি সমাস। তেমনি আরো কিছু উদাহরণ দেখি। নেই আক্কেল যার, নেই যার আক্কেল বে আক্কেল। নেই হচ্ছে একটি নাবোধক অব্যয় আর আক্কেল একটি বিশেষ্য পদ। সুতরাং বে আক্কেল হচ্ছে নন বহুব্রীহি। এইভাবে আমরা নন বহুব্রীহি সমাস চিনব। এরপরে যাচ্ছি প্রত্যয়ান্ত বহুব্রীহি। এই নামটা থেকেও আমরা সমাসটাকে খুব সহজেই চিনতে পারি। যেমন প্রত্যয়ান্ত অর্থাৎ অন্তে যার প্রত্যয়, তাকে আমরা বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। অন্ত মানে শেষ। উদাহরণ দেখি একটা। একদিকে চোখ যার। মিস প্রত্যয় মানে? প্রত্যয় মানে কে জিজ্ঞেস করলো এটা? তুমি প্রকৃতি প্রত্যয় পড়নি? মিস মনে আসতেছে না, তাই আবার আস্ক করলাম। না, এটা ক্লাসে বলা হবেই না। তুমি আজকে ক্লাসের শেষে বই খুলে প্রকৃতি প্রত্যয় চ্যাপ্টার বের করবে এবং পড়বে। এটা স্কুলের পড়া, আমরা স্কুলে পড়েছি প্রকৃতি প্রত্যয়। প্রশ্নটা কে করলে? ওকে মিস, আমি দেখব নি। হ্যাঁ, কে করলে? তোমার নামটা বলো, নাম বলো। মিস নাদিয়া। নাদিয়া। নাদিয়া নামটা আমার মনে থাকবে। নেক্সট ক্লাসে আমি তাকে প্রত্যয় এবং প্রকৃতির সংজ্ঞা জিজ্ঞেস করব। ওকে মিস। আচ্ছা, এবার আমরা দেখছি যে এক চোখা, একদিকে চোখ যার, এক চোখ প্লাস আ সমান সমান এক চোখা। এই যে প্রত্যয় আ প্রত্যয়টি শেষে যুক্ত হয়েছে, শব্দটির শেষে বা অন্তে যুক্ত হয়েছে, অর্থাৎ এটি প্রত্যয়ান্ত বহুব্রীহি। সংজ্ঞাটা দেখি। বহুব্রীহি সমাসের পরে যদি আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে সমাস তৈরি হয়, তাহলে তাকে আমরা বলি প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন একদিকে চোখ যার, এক চোখ, প্রথমে বহুব্রীহি সমাস তৈরি হলো এক চোখ, তারপরে প্রত্যয় যুক্ত হলো আ এবং প্রত্যয়টা যুক্ত হলো শব্দের শেষে অর্থাৎ অন্তে। তাই আমরা এটাকে বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। অর্থাৎ বহুব্রীহি সমাসের শেষে যদি আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় এবং সমাস গঠিত হয়, তাহলে আমরা তাকে বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। একটা দেখলাম এক চোখা, এবার দেখবো ও প্রত্যয়। ঘরের দিকে মুখ যার, ঘর মুখ যোগ ও, ঘর মুখ। এই ও প্রত্যয়টা আমরা দেখলাম শব্দের সমাসের শেষে যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বহুব্রীহি সমাস এবং সেই সমাসের শেষে যদি আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, তবেই তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলে। এখন বাকি উদাহরণগুলো দেখো। দোটানা, এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে। এক ঘরে এ প্রত্যয়, উন পাজুরে এ প্রত্যয়, দোনলা আ প্রত্যয়, অকেজো ও প্রত্যয় ইত্যাদি। মনে রাখবে বহুব্রীহি সমাসের পরে যদি প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয়গুলো বেশিরভাগ হয় আ, এ, ও, এরকম প্রত্যয় যুক্ত হয়ে যদি বহুব্রীহি সমাস তৈরি হয়, তবে তাকে আমরা বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। এবার আমরা দেখব উপমান বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে একটি উপমান পদ থেকে তুলনা বোঝায়, তাকে উপমান বহুব্রীহি সমাস বলে। যেমন কমলের ন্যায় অক্ষী যার, কমলাক্ষী। কমল অর্থ হচ্ছে পদ্ম ফুল। এখানে এই কমলের সঙ্গে অক্ষী বা অক্ষী অর্থ কি? চোখ। কমলের সাথে চোখের তুলনা করে বহুব্রীহি সমাস গঠিত হয়েছে। যেহেতু এখানে একটি উপমান পদের সাথে তুলনা করে বহুব্রীহি সমাস হয়েছে, তাই এটি উপমান বহুব্রীহি। কেন এটি বহুব্রীহি প্রথমে সেটা বুঝবে। যেমন কমলের ন্যায় অক্ষী যার, কমলাক্ষী। এই কমলাক্ষী দিয়ে একজন ব্যক্তিকে বোঝায় যার চোখ পদ্ম ফুলের মতো। এখানে
কমল অর্থটিও প্রধান না, চোখ অর্থটিও প্রধান না। এখানে প্রধান ব্যক্তিটি, যার চোখ হচ্ছে কমলের মতো। সুতরাং প্রথমত এটি বহুব্রীহি সমাস। দ্বিতীয়ত কোন ধরনের বহুব্রীহি? উপমান বহুব্রীহি, কারণ উপমান পদ থেকে এটির তুলনা করা হয়েছে। এইবারে আমরা দেখব সহার্থক বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের সঙ্গে অর্থের স প্রভৃতি শব্দ পূর্বে যুক্ত থাকে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। মানে বর্তমান অর্থের স, এখানে মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে। বর্তমান অর্থে যদি বহুব্রীহি সমাসে স ব্যবহৃত হয় এবং এই স ধ্বনিটি যদি পূর্বে যুক্ত থাকে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। যেমন জলের সঙ্গে বর্তমান সজল, বিনয়ের সঙ্গে বর্তমান সবিনয়। এখানে দেখো বর্তমান অর্থে স ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে শুরুতে, শব্দের শুরুতে। সুতরাং এটি হবে সহার্থক বহুব্রীহি। নামটা থেকে মনে রাখার চেষ্টা করবে, সহার্থক মানে স রয়েছে বর্তমান অর্থে। এইভাবে কৌশল করে একটু মনে রাখবে যে মিস স থাকবে সবগুলাই। হ্যাঁ, এবং শুরুতে থাকবে। কোন অর্থে স ব্যবহৃত ma'am। হবে? শুধু স থাকলেই হবে না, স অর্থটা হবে বর্তমান, জলের সঙ্গে বর্তমান। বর্তমান অর্থে স থাকবে। হ্যাঁ, বর্তমান অর্থে স থাকবে। গুড। বর্তমান অর্থে যদি স থাকে তাহলে সেটি হবে সহার্থক বহুব্রীহি। এবং মনে রাখবে স অবশ্যই শব্দের শুরুতে বসবে। যেমন সজল, সবিনয়, সহোদর, সপ্রাণ, সজাগ, এখানে সবখানেই স যুক্ত হয়েছে শব্দের শুরুতে। এবার আমরা দেখব অলুক বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। যেমন হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। এখানে পূর্বপদ হচ্ছে হাতে, ব্যাসবাক্যে হাতে আছে, সমস্ত পদেও হাতে আছে, অর্থাৎ পূর্বপদের বিভক্তির কোনো লোপ হয়নি। সুতরাং এটি হবে অলুক বহুব্রীহি। তোমরা যখন সমাস নির্ণয় করবে প্রথমে দেখবে এটি 6 প্রকার সমাসের মধ্যে কোন প্রকারে পড়ে। দেখলে যে হাতে খড়ি এই ব্যাপারটা শব্দটা পড়ছে বহুব্রীহি সমাসে, প্রথমে বহুব্রীহি সমাসটা নির্ণয় করে ফেললে। তারপরে দেখবে এটা কোন ধরনের বহুব্রীহি, ব্যতিহার, ব্যাধিকরণ, সংখ্যাবাচক, নাকি মধ্যপদলোপী, না অন্য কিছু, কোন ধরনের বহুব্রীহি। তখন তোমরা দেখবে যে যেহেতু পূর্ব পদে ছিল হাতে, সমস্ত পদেও আছে হাতে, অর্থাৎ পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয়নি। সুতরাং এটি কোন বহুব্রীহি হবে বলো? অলুক। অলুক বহুব্রীহি। ভেরি গুড। এখন হাতে খড়ি, আচ্ছা হাতে খড়ি দেওয়া হয় যে, হ্যাঁ বলো। মিস আমাদের এই ক্লাস টেস্টে কি সহপাঠ থেকে কোনো প্রশ্ন আসবে? ক্লাস টেস্টের সিলেবাস যা সেই অনুযায়ী প্রশ্ন আসবে। সিলেবাসে সহপাঠ নাই, সিটি 1-এ সহপাঠ নেই। এবারে আমরা যাচ্ছি অন্তপদলোপী বহুব্রীহি সমাস। এর আগে আমরা পেয়েছি মধ্যপদলোপী, এবার আমরা পাচ্ছি অন্তপদলোপী, অর্থাৎ অন্ত মানে শেষ। এবার যেই পদটা লুপ্ত হবে সেটা হচ্ছে শেষে অবস্থান করবে, মধ্যে নয়। যেমন 70 বছর বয়স যার, 70 বছরে, এই যে যার পদটি, এই যে বয়স পদটি, এটা কি সমস্ত পদে আছে? নেই, কিন্তু লুপ্ত হয়ে গেছে। এখন এই বয়স, এই ব্যাপারটা শব্দটা কোথায় ছিল? মধ্যে ছিল না শেষে ছিল বলো তো? মিস শেষে ছিল। শেষে ছিল। যেহেতু শেষের পদটি লুপ্ত হয়ে গিয়েছে সুতরাং এটি অন্তপদলোপী হবে, অবশ্যই মধ্যপদলোপী হবে না। ম্যাম বলো। ম্যাম এখানে অলুক আর অন্তপদলোপীরা প্রায় সেম না, সেম না। অলুক হচ্ছে বিভক্তি লুপ্ত হচ্ছে, হাতে বিভক্তি লুপ্ত হচ্ছে না। আর এটা হচ্ছে পদ, একটা বিভক্তি একটা পদ। তুমি নিশ্চয় বিভক্তি জানো কোনগুলো বিভক্তি। এখানে হাতে খড়ি, হাতে এ বিভক্তি, এ বিভক্তি লোপ হয়নি তাই অলুক। আর এখানে পদ লুপ্ত হয়ে গেছে, একটা জায়গায় লোপ হচ্ছে না আর একটা জায়গায় লুপ্ত হচ্ছে, প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে এক জায়গায় বিভক্তি আর এক জায়গায় পদ। পদ আর বিভক্তি কি এক? না না। নো ম্যাম, এই দুটো এক নয়, বুঝতে পেরেছো? এবার আমরা দেখব 10 মণ পরিমাণ যা সমান সমান 10 মণি। এই যে ব্যাসবাক্যে আছে পরিমাণ, এই পদটি কি আমাদের সমস্ত পদে আছে? নেই। আর এই পদটি কোথায় ছিল? অন্তে ছিল।
যেহেতু অন্তের একটি পদ লুপ্ত হয়ে গেছে তাই এটি অন্তঃপদলোপী বহুব্রীহি সমাস, খুব সোজা। এবারে আমরা লাস্ট যেটা দেখব নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাস কোনো নিয়মের মধ্যে পড়ে না সেই বহুব্রীহি সমাসকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে। যেমন দুই দিকে অপজার দ্বীপ, এটা তোমাদের বোঝার কিছু নাই, যেহেতু এটা নিয়মের অধীন না তাই এখানে বোঝার কিছু নেই, শুধু জেনে রাখো যে নিপাতনে সিদ্ধ সমাস সিদ্ধ বহুব্রীহি সমাস এর উদাহরণ হচ্ছে একটি দেয়া আছে দ্বীপ। এরকম তোমরা প্র্যাকটিস করলে হয়তো আরো দু একটি উদাহরণ খুঁজে পাবে। আচ্ছা মেয়েরা, আমাদের সময় একেবারে প্রায় শেষ। লাস্টে যারা এসেছো তারা আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দাও, ঝটপট, ক্লাস শেষ হয়ে যেতে পারে। 218 হ্যাঁ, ম্যাম, কত? 218 218। ম্যাম 203 এক মিনিট একজন বলবে। 218 পর কে? মিস 200 131। তারপর? হ্যাঁ 207 মানে 207। মিস 366 366। আর কেউ? 203 203। আর 203 আর 391 ম্যাম 128 ঠিক আছে। মিস 360 প্রেজেন্ট দেওয়া হয়েছে। 360 তুমি আগে প্রেজেন্ট দিয়ে থাকলে হবে। ম্যাম 384 384। ম্যাম 391 আর কেউ? মিস 359 যারা আগে অ্যাটেন্ডেন্স দিয়েছো তারা এখন দিবে না। ম্যাম 335 335। ঠিক আছে, আর কেউ বাকি আছো? 359 লিখেছেন। হ্যাঁ 359 লেখা হয়েছে। 64 দিয়েছেন। 64 কত? 64 শুধু 64 শুনলাম, কত 64 এটা? 100 200 300? 364 ঠিক আছে মেয়েরা, তোমাদের সাথে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী রবিবার, তাই তো? রুটিন অনুযায়ী আগামী রবিবার আমরা বাংলা প্রথম পত্র ক্লাস করব এবং তোমাদের সামনে শ্রেণী পরীক্ষা আছে। শ্রেণী পরীক্ষা 1 তোমাদের সিলেবাস দেয়া হয়েছিল গ্রুপে, সেই সিলেবাস অনুযায়ী পড়বে। সিলেবাস থেকেই প্রশ্ন আসবে, সিলেবাস যা ছিল সেটাই, এর কোনো পরিবর্তন করা হয়নি। দুটো গদ্য, একটি হচ্ছে অপরিচিতা আর একটি হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি আহ্বান, এরকম একটি নাম আছে। আর কবিতা হবে তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী আর ব্যাকরণ সমাস। এর বাইরে কোনো টপিক নেই। এই টপিকগুলি তোমরা শ্রেণী পরীক্ষা 1-এর জন্য পড়বে। আর আশা করি আজকের বহুব্রীহি সমাসের যে ক্লাস সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যাদের যে পড়াগুলো দিয়েছি, দ্বিগু সমাস কোনটা ক্লাসের শেষে জিজ্ঞেস করার কথা ছিল, কোথায় দ্বিগু সমাস যে প্রশ্ন করেছিলে? পূর্বপদ প্রধান না পরপদ প্রধান বলতে পারবে? প্রধান। আচ্ছা আমাকে দেখাচ্ছে আর 1 মিনিটও নাই। আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখবো যে আর পূর্বপদ প্রধান না। আমি তো বলবো না, আমি তো জিজ্ঞেস করেছি, তোমরা আমাকে উত্তর দেবে। পূর্বপদ প্রধান। আমি তো এর আগে দ্বিগু সমাস পড়িয়েছি এর আগের ক্লাসে। ম্যাম ভুল হয়েছে না ঠিক হয়েছে এটা বলে দেন। না এটাও বলবো না, তাহলে তোমরা বই খুলবে না। তোমরা বই খুলবে এবং দ্বিগু সমাসটা আবার পড়বে। বুঝতে পারছি দ্বিগু সমাস নিয়ে কেউ তোমরা কনফিডেন্ট না, তোমরা আবার দ্বিগু সমাসটা পড়বে। নেক্সট ক্লাসে আমি দ্বিগু সমাসও ধরবো। ঠিক আছে মেয়েরা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।